নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। ভারতের পরবর্তী উপপ্রধানমন্ত্রী কে? 2004 সালের পর থেকে এখনো পর্যন্ত এই পদটি শূন্য রয়েছে। এবার দীর্ঘ প্রায় 22 বছর পর সেই পদে কে বসবেন শুরু হয়েছে আলোচনা। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় শীঘ্রই রদবদল হবে। জল্পনায় উপপ্রধানমন্ত্রীর পদ। দেশের উপপ্রধানমন্ত্রী হিসাবে সব থেকে প্রথমে যে নামটা উঠে আসছে সেটা হলো অমিত শাহ, অর্থাৎ বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বিজেপির 22টা রাজ্যে যে জয়ের অন্যতম কাণ্ডারি, বিজেপির চাণক্য হিসেবেও পরিচিত তিনি। সেই অমিত শাহ কি এবার উপপ্রধানমন্ত্রী পদে যাবেন? কারণ যদি তিনি উপপ্রধানমন্ত্রী হয়ে যান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকে কোন ব্যক্তি স্থান পাবেন সেটা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যা জানা যাবে যে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রকে কে যাচ্ছেন যদি উপপ্রধানমন্ত্রী হিসাবে অমিত শাহ যান, সেই আসনে কে বসবে। তবে এখন দেশের উপপ্রধানমন্ত্রী পদে একাধিক নাম শোনা যাচ্ছে। এই পদের দৌড়ে রয়েছেন কারা সেগুলো একটু আপনাদের জানিয়ে রাখি। যেমন দৌড়ে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পরই রাজনাথ সিং, যিনি এখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। এরপর নাম আসছে নির্মলা সীতারমণের, যিনি বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দীর্ঘদিন রাজনৈতিক তার অভিজ্ঞতা রয়েছে, অর্থ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর তিনি দীর্ঘদিন সামলেছেন। ফলে সীতারমণের ক্যাপাবিলিটি নিয়ে একটা মানুষের মধ্যে ভরসা আছে, বা বিজেপির শীর্ষস্তরেও সীতারমণের উপরে একটা ভরসা রয়েছে। এরপর যে নামটা আসছে সেটা হচ্ছে নীতিন গডকরি। এখন তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, পাশাপাশি তিনি রাজনৈতিক নেতা, অর্থাৎ বিরোধীদের সঙ্গে তার যে সম্পর্ক সেটাও বেশ ভালো। এর পাশাপাশি কার নাম আসছে সেটা হচ্ছে নীতিশ কুমার, অর্থাৎ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমারের নাম আসছে পরবর্তী উপপ্রধানমন্ত্রী হিসাবে। তাকেও সে চেয়ারে বসানো হতে পারে। বিহারের রাজ্যসভার সাংসদ ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কি বিভিন্ন টোপ দিয়েই বিহার থেকে সরানো রয়েছে, সেই প্রসঙ্গও আলোচনায় আসবো। এই ভিডিও যত এগোবে তত আপনারা জানতে পারবেন। দীর্ঘ 2 দশক পর উপপ্রধানমন্ত্রী পদ নিয়ে চর্চা শুরু হয়েছে এখন দেশ জুড়ে। অর্থাৎ 2026 সালে হঠাৎ উপপ্রধানমন্ত্রী নিয়ে এই চর্চাটা হচ্ছে কেন? বিজেপির শীর্ষ মহলে এখন আলোচনায় এই পুরো বিষয়টা। মহারাষ্ট্র থেকে কাউকে উপপ্রধানমন্ত্রী করা হবে এমনটাও জল্পনা আসছে। তার কারণ হচ্ছে সদ্য সেখানে যে উদ্ধব শিবিরে দল ভাঙানোর কাজ করেছে শিন্ডে শিবির, কারণ চলেছে সেখানে অপারেশন টাইগার। এই অপারেশন টাইগার চলেছে মহারাষ্ট্রের উদ্ধব শিবিরের শিবসেনা ভাঙিয়ে শিন্ডে শিবিরে এসেছেন প্রায় 6 জন সাংসদ। উদ্ধবের শিবসেনায় এই ঘর ভাঙাতে নীতিন গডকরির ভূমিকা রয়েছে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তাই তার শিকে ছিঁড়তে পারে উপপ্রধানমন্ত্রী পদে এমনটাও জল্পনা চলছে। আর বিরোধী শিবিরের সঙ্গে নীতিনের সম্পর্ক বেশ প্রশংসিত রাজনৈতিক মহলে। এবার আসি ভারতের উপপ্রধানমন্ত্রীর ইতিহাসে, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী পদটা ঠিক কত দিন থেকে চলছে। 1998 থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী এনডিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। বাজপেয়ী সরকারের সময়ে শেষবার লালকৃষ্ণ আডবাণীকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিল দেশ। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1947 থেকে 1950 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। সবচেয়ে দীর্ঘ সময় ধরে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যার কার্যকাল ছিল প্রায় 3 বছর 122 দিন। এরপর উপপ্রধানমন্ত্রীর পদকে সামলেছেন। 1967 থেকে 1969 পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের মোরারজি দেসাই। আরও রয়েছে চৌধুরী চরণ সিং এবং জগজীবন রাম। তারা যৌথভাবে 1977 থেকে 1979 পর্যন্ত উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন। এছাড়াও যশবন্ত রাও চৌহান ছিলেন উপপ্রধানমন্ত্রীর পদে। 1979 থেকে 1980 সাল পর্যন্ত তিনি উপপ্রধানমন্ত্রীর পদ সামলেছেন। পাশাপাশি 1989 থেকে 1991 সাল পর্যন্ত দেবিলাল ছিলেন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী। এবং এর পরে যে উল্লেখযোগ্য নামটা
এসেছে উপপ্রধানমন্ত্রী পদে তিনি হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত লালকৃষ্ণ আডবাণী দেশের শেষ উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন। 1950 থেকে এ পর্যন্ত সব মিলিয়ে 7 জন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, কিন্তু সকলের দীর্ঘকাল অর্থাৎ দীর্ঘ মেয়াদে তারা দায়িত্ব সামলাতে পারেননি। সকলেরই কার্যকাল ছিল অল্প মেয়াদে। সব থেকে বেশি দিন সামলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবার আসছি কেন্দ্রে এনডিএ সরকারের পরাজয়ের পর কংগ্রেসের সঙ্গে থাকা ইউপিএ জোট সরকার গঠন করেছিল। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রায় দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং। মনমোহন সিংয়ের 10 বছরের সরকারে কেউ উপপ্রধানমন্ত্রী ছিলেন না। পাশাপাশি 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, সরকারের 12 বছরের কার্যকালে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের কার্যকালেও কোনো উপপ্রধানমন্ত্রী ছিল না। ফের উপপ্রধানমন্ত্রী পেতে চলেছে ভারতবর্ষ। নাম আসছে বর্ষিয়ান বিজেপি নেতাদের। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের নাম সেখানেও যেমন জল্পনায় আসছে। রাজনাথ সিং হচ্ছেন বিজেপির সভাপতি থাকাকালীন প্রধানমন্ত্রী পদের প্রার্থী করা হয়েছিল নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী সরকারের বর্তমান সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে কয়েক মাস আগে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় নীতিশ কুমারকে। বর্তমানে বিহার থেকে রাজ্যসভার সাংসদ বর্ষিয়ান জেডিইউ নেতা নীতিশ কুমার। রাজ্যসভায় গেলেও গুরুত্বপূর্ণ কোনো পদ এখনো তিনি পাননি, অর্থাৎ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন শুধুমাত্রই বিহারের রাজ্যসভার সাংসদ। খুব শীঘ্রই রদবদল হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, আর এই মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়েই এই মুহূর্তে সরগরম দিল্লির রাজনীতি। তাই উপপ্রধানমন্ত্রী হিসাবে নীতিশের নামও উঠে আসছে। আর এখানেই রাজনৈতিক মহলে একটা শব্দ ব্যবহার হচ্ছে যে নীতিশকে কি টোপ দিয়েই তাহলে বিহার থেকে সরানো হয়েছে? কারণ নীতিশকে টোপ শুরুতে শোনা গিয়েছিল যে রাষ্ট্রপতি হওয়া দৌড়ে রাখা হয়েছে নীতিশকে। উপপ্রধানমন্ত্রীর টোপ পেয়েও কি বিহার থেকে বিজেপির হাত ছেড়ে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, এমনটাও জল্পনা উঠছে। নীতিশের ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর কুর্সিতে প্রথমবার বসেন বিজেপির সম্রাট চৌধুরী। এখন তিনি বিহারের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। তালিকায় একাধিক নাম থাকলেও দেশের উপপ্রধানমন্ত্রী পদে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে উপপ্রধানমন্ত্রীর নিয়োগে ভূমিকা থাকবে আরএসএসেরও। যদিও প্রধানমন্ত্রী মোদীর নিয়ন্ত্রণেই থাকবে সবকিছু, তা বলাই যায়। তবুও বিজেপির শীর্ষ মহলেও ক্ষমতার শীতল যুদ্ধ যে শুরু হয়ে গেছে, উপপ্রধানমন্ত্রীর প্রসঙ্গ সেই আশঙ্কাকেই উস্কে দিচ্ছে। এদিকে মোদীর তৃতীয়বার সরকারের মন্ত্রিসভার রদবদলও আসন্ন। তার আগে মাথায় রাখতে হচ্ছে 2 বিধানসভা নির্বাচনকে। আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ, পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর পাঞ্জাবের নেতা রাঘব চাড্ডা আম আদমি পার্টি থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। রাঘব কিন্তু দলের সঙ্গে বনিবনা না হওয়ায় এখন তিনি বিজেপির সঙ্গে মোদী অমিত শাহের সঙ্গে হাত মিলিয়েছেন। শোনা যাচ্ছে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাঘবকে রাখতে পারে বিজেপি। তবে এই সব কিছু জল্পনার মধ্যেই বিজেপির 2 মূল মাথা মোদী এবং শাহ জুটি এবার উপপ্রধানমন্ত্রী হিসাবে কাকে চমক দেয় সেদিকেই নজর থাকছে। কারণ এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীনকে এনে কার্যত দলের নতুন প্রজন্মকে বার্তা দিয়ে রেখেছেন মোদী। এবার উপপ্রধানমন্ত্রী পদেও নতুন কিছু আসছে, অপেক্ষা করছে কিছু নতুন চমক। জল্পনা সত্যি করে অমিত শাহকেই যদি উপপ্রধানমন্ত্রী করেন মোদী, এবার সেদিকেই দেখার যে জল্পনাটাই সত্যি হবে নাকি আগামী দিনে এই উপপ্রধানমন্ত্রী পদে নতুন কোনো চমক থাকবে, তাকিয়ে আছে দেশবাসী। তবে আজকের এই ভিডিওটা পুরোটাই জল্পনার উপর ভিত্তি করে, কারণ উপপ্রধানমন্ত্রী পদটা প্রায় 2 দশক পর ফিরতে চলেছে ভারতবর্ষে, ফলে সেটা নিয়ে কৌতূহল থাকছেই। আমাদের ভিডিও কেমন লাগছে তা আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলার ডিজিটাল পেজ, ইউটিউব এবং ফেসবুকে।